হ্যাঁ, ব্রেকের আগে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবারও আমরা একটু সেই বিষয়তে ফেরত আসি। ব্রেকের আগে আমরা মূলত দুইটি বিষয় শেষ করেছিলাম। একটি ছিল freelance work isn't just one-time projects, and দ্বিতীয়টা ছিল think beyond local. এরপরে যে 5টা পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্ট নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রিজেকশন ইজ এ পার্ট অফ দ্য জব। যেটা আপনারা অর্থটা থেকেই বুঝতে পাচ্ছেন যে প্রত্যাখ্যান কাজেরই একটি অংশ। তার মানে হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, কোথাও বিড করব, কাজ নিব, এমন হতে পারে যে ক্লায়েন্ট আমাকে কাজ দিলেন, আবার নাও দিতে পারেন। প্রথমেই আমি কাজ নেওয়ার ক্ষেত্রেই প্রত্যাখ্যাত হতে পারি। আমি যখন কাজটা নেওয়ার জন্য ক্লায়েন্টকে জানালাম, তখন তিনি আমাকে কাজ নাও দিতে পারেন। আবার তিনি আমাকে কাজটা দিলেন, কিন্তু আমি যে কাজটা করে দিলাম সেটা তার মনোপুত নাও হতে পারে। তিনি কাজটাকে গ্রহণ নাও করতে পারেন, কাজটাকে বাতিল করে দিতে পারেন। তার মানে আমি যে একটা সময় দিয়ে কাজ করলাম, সেটা হতে পারে বেশ কয়েক দিন, বেশ কয়েক ঘন্টা, যত সময় দিয়েই, যত পরিশ্রম দিয়ে আমি কাজটি করলাম, সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে যখন তিনি কাজটা রিজেক্ট করে দিবেন। তো এটাও হতে পারে যে আমি কাজটা শেষ করার পরে যখন আমি কাজটা দিলাম, তখন তিনি সেটা রিজেক্ট করে দিলেন। তো যেটাই হোক না কেন, সেটা রিজেক্ট করে দিক বা যে কোনো পর্যায়ে, তো সেটাও কিন্তু কাজেরই একটা অংশ। তো আমাদের মানসিকভাবে এটার জন্য প্রস্তুত থাকতে হবে যে আমার কাজটা রিজেক্ট হতে পারে, সেক্ষেত্রেও যেন আমি ভেঙে না পড়ি। আমি যেন কাজ করার জন্য যে পজিটিভ মন মানসিকতা সেটা আমার থাকে। এছাড়াও আরো একটি বিষয়, আমরা যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব, একজন ক্লায়েন্টকে আমরা যেটা দেখলাম যে ইনবাউন্ড মার্কেটিং এর অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে যা ছিল যে তাকে অ্যাট্রাক্ট করা, কনভার্ট করা, সেল করা বা ক্লোজিং করা এবং ডিলাইট। তো এক্ষেত্রে দেখা গেল আমরা তাকে অনেকটা ফলো আপ করলাম, তাকে বোঝালাম, কিন্তু লাস্ট অফ অল সেটা আমার সেল নাও হতে পারে, বা সেটা মার্কেটিং করার পরেও, সবকিছু ঠিক থাকার পরেও দেখা গেল যে অনেক সময় আমার সেল হলো না, বা ক্লায়েন্টের কাছে আমি যা কাজ করে দিলাম সবকিছু ঠিক থাকার পরেও ক্লায়েন্ট সেটা রিজেক্ট করে দিল। তো সেক্ষেত্রে এই যে রিজেক্ট হয়ে যাওয়াটা বা কাজটা প্রত্যাখ্যাত হওয়াটা, এটাও আমার কাজেরই অংশ, এবং এটাও আমাকে মেনে নেওয়ার মন মানসিকতা কিন্তু আমার থাকতে হবে। এবং যেটাই হোক না কেন, রিজেকশন যে ক্ষেত্রে বা যে পারপাসে বা যে উদ্দেশ্য নিয়ে বা যেভাবেই হোক না কেন, আমি সেটার মধ্য থেকে একটি ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করব, শিখে নেওয়ার চেষ্টা করব। তো এটাও হচ্ছে আমার অনলাইন ক্যারিয়ারে যে ফ্রিল্যান্সার হিসেবে আমাকে তৈরি হওয়ার জন্য যে বিষয়গুলো জানতে হবে বা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা যে বিষয়গুলোর উপরে চর্চা করতে হবে, তাদের মধ্যে এটি একটি যে রিজেকশন ইজ আ পার্ট অফ দ্য জব। ফাইন্ড এ কমিউনিটি। ফাইন্ড এ কমিউনিটি বলতে, আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তখন আমি তো টার্গেটেড ওরিয়েন্টেড ট্রাফিকের মধ্যে মার্কেটিং করছি, সেটা একটি বিষয় হতে পারে। এবং আমি যে কাজটা করব, কাজটা করার সময় অন্যান্য যারা কাজ করছে এখন রানিং, তাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। এবং আমি যদি কোনো একটি কমিউনিটির সাথে যুক্ত থাকি, যেমন ধরুন আমরা এখন এডিপি প্রজেক্টে এই যে একটা টিম হিসেবে আছি, এই যে একটা কমিউনিটি, তো এক্ষেত্রে দেখা গেল যে আমরা যখন কাজ করব, কাজ করার সময় আমাদের বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হবে, একজন আরেকজনকে সাপোর্ট করতে পারবো, সাহায্য করতে পারবো। তো এই যে একটা কমিউনিটির মধ্যে থাকা, এটা কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে খুব সহযোগিতা করে।
তো বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদেরকে জানতে হবে, যেটা আমরা এই কমিউনিটির টাচে থাকলে আমরা জানতে পারি। দেখা গেল যে মার্কেট প্লেসেও বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা ধারণা রাখতে পারি। তাহলে আমরা এই কমিউনিটির টাচে যখন থাকবো তখন আমাদের এই কাজগুলো সম্পর্কে আপ টু ডেট থাকা সম্ভব হবে। তো আমাদের এই কমিউনিটিটা খুঁজে নেওয়াটা একটা বিষয়। যেমন এখন আমরা এলডিপির প্রজেক্টে একটা কমিউনিটিতে আছি, এরপরে যারা ফ্রিল্যান্সার হিসেবে ভালো কাজ করছে তাদের টাচে আমরা থাকতে পারি। ফ্রিল্যান্সার যে বিভিন্ন মার্কেট প্লেস আছে সেখানে যারা ভালো ভালো কাজ করছে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। টার্গেটেড ট্রাফিক অর্জনের জন্য যেই বেস্ট কমিউনিটিগুলো থাকতে পারে, অনলাইন যে প্রমোশনাল বিভিন্ন মার্কেট প্লেস বা প্রমোশনাল প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মে বিভিন্ন কমিউনিটিতে আমরা যুক্ত হয়ে যাব। তো এরকম একটি বিষয় যে আমরা যেহেতু মার্কেটিং করব, মার্কেটিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কমিউনিটির টাচে থাকা এবং সবসময়ই নতুন নতুন কমিউনিটি খুঁজে বের করে নেওয়া। হাইলাইট ইউর স্কিলস। আমার কোন কোন বিষয়গুলোতে দক্ষতা আছে, আমি ডিজিটাল প্ল্যাটফর্মে বা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে কোন কোন প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারবো, সেই প্ল্যাটফর্মগুলোতে কাজ করার জন্য আমার যে দক্ষতা আছে বা অভিজ্ঞতাগুলো আছে সেগুলোতে অবশ্যই ইতিবাচক ভাবে উপস্থাপন করতে হবে। আপনি অনেক কিছু পারেন, কিন্তু সেটা যদি কেউ না জানে তাহলে আপনাকে কখনোই সেই কাজের জন্য মূল্যায়ন করা হবে না। ফলে আপনি যেটা পারেন সেটা অবশ্যই প্রকাশ করতে হবে এবং হাইলাইট করতে হবে। তো আমি যদি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোন একটি মার্কেট প্লেসের কোন একটি কাজ যদি আমি পারি, তাহলে সেটা অবশ্যই হাইলাইট করতে হবে বা বোঝাতে হবে। এখন কিভাবে হাইলাইট করব বা কিভাবে বোঝাবো? দেখা গেল আমি পোর্টফোলিও তৈরি করলাম বা আমি সেখানে জানালাম, জানার পরে সেই কাজ, সেই সংক্রান্ত কাজ হয়তো আমাকে কোনো ক্লায়েন্ট এখনো দেয়নি বা আমি করতে পারিনি। আমি নিজেই কোনো একটি স্যাম্পল তৈরি করে বা কোনো একটি এরকম কাজ করে সেখানে জমা দিয়ে রাখতে পারি। বা একদম শুরুর দিকে যখন আমি মার্কেট প্লেসে কাজ করব, হয়তো বা এমনও হতে পারে যে আমি খুব লো রেটের কাজগুলো করছি, কম রেটের কাজগুলো করছি, কারণ আমি যে কাজগুলো পারি এটা বোঝান যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, এটা বোঝানোর জন্যই আমি সেই কাজগুলো নিতে পারি। যদিও রেটটা কম, তবু আমি যদি সেই কাজগুলো করি তাহলে দেখা যাবে যে আমি আমার স্কিলটা হাইলাইট করতে পারবো। এরপর ডকুমেন্ট ইল অল। দেখুন, আমরা যখন শিখছি অনেকেই আমরা এটা কোনো নোটস করি না বা নথিভুক্ত করি না। এক্ষেত্রে যেটা হয় যে আমরা কাজটা করছি, একটা পর্যায়ে যে কোনো একটা কিছু ভুলে গেলে বা কোনো একটা কিছু প্রয়োজন পড়লে তখন দেখা যাচ্ছে আমরা কিন্তু সেটা খুঁজে পাই না। আবার আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি বা যে কোনো কাজ করি, আমাদের সবসময় উচিত হবে যে এটার একটা ডকুমেন্টেশন করে ফেলা বা লিখিত রূপ বা কোথাও এটা নোটস করে ফেলা। সেটা হতে পারে আমরা কম্পিউটারে করে রাখতে পারি, লিখিত আকারে করতে পারি, যে কোনো ভাবেই হোক, যে কোনো কাজেরই ডকুমেন্টেশনটা করে ফেলতে হবে। তো আমরা যদি এটাকে ডকুমেন্ট আকারে তৈরি করে ফেলি তাহলে দেখা যাবে যে এটা আমাদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বেশ ফ্রুটফুল হবে। বিল্ড এ পোর্টফোলিও। মার্কেট প্লেসে অবশ্যই আমাদেরকে একটি পোর্টফোলিও বানাতে হবে, যেটা আমি এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি যে পোর্টফোলিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন চাকরির ক্ষেত্রে সিভি দিচ্ছি বা সিভি ড্রপ করছি কারিকুলাম ভিটে, ঠিক একইভাবে অনলাইন প্ল্যাটফর্মে যখন আমরা কাজ করি তখন কিন্তু একজন ক্লায়েন্ট আমাদের যে পোর্টফোলিওটা সেটা দেখেই কিন্তু তিনি আমাদের কি যাচাই বাছাই করতে পারেন বা আমাদেরকে কাজের জন্য যুক্ত করতে পারেন বা জয়েন করতে পারেন। ফলে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা পোর্টফোলিওটা প্রপারলি তৈরি করতে পারতে হবে, এবং পোর্টফোলিওটা তৈরি করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে ভালোভাবে কাজটা শিখতে হবে, জানতে হবে, এবং নতুন নতুন কাজ যখন আমরা করতে পারবো তখনই কিন্তু আমরা পোর্টফোলিওটা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবো। তো এটাই ছিল ডিজিটাল মার্কেটিং এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা, যেটা আমরা লাস্ট ক্লাসে কিছুটা করেছিলাম, এবং আজকের ক্লাসে সম্পূর্ণ বিষয়টা যতটুকু বেসিক পর্যায়ে আলোচনা করা
প্রয়োজন ছিল সেটা আমরা ধারণা নেওয়ার জন্য আলোচনা করলাম। তো এই বিষয়ে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? যে টপিকস গুলো আলোচনা হলো স্লাইডের উপরে গতদিন এবং আজকের দিন মিলিয়ে, এই বিষয়ের উপরে আপনাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্নটা করতে পারেন। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার আমি তো বুঝতে পারছি সব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কোনো মতামত বা কোনো প্রশ্ন যদি থাকে? না স্যার, অসুবিধা নাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনার যে বিষয়গুলো ছিল, যে পর্বটা ছিল। জি স্যার, জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনার যে বিষয়টা ছিল বা পর্বটা ছিল সেটা মূলত এখন শেষ করলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মার্কেট প্লেস দেখব, যেটা আমরা দেখতে চেয়েছিলাম। আমরা আমরা যে মার্কেট প্লেস দেখতে চেয়েছিলাম সেটা আমরা একটু দেখব এখন। আমরা যে মার্কেট প্লেসটা দেখব সেটা মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমরা জানলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদেরকে মূলত প্রোডাক্ট সেল করতে হয়। তো সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু মার্কেট প্লেস আমরা দেখব। অ্যাফিলিয়েট মার্কেটিং এরই কিছু মার্কেট প্লেস আমরা দেখব। তো এটি দেখার জন্যে যেটি আমরা ফার্স্ট দেখব যে গুগলে যে আমরা একটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস নেটওয়ার্ক, যেটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, সেটা আমরা প্রথমে সার্চ দেব। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক জিনিসটা কি? অ্যাফিলিয়েট নেটওয়ার্কটা হচ্ছে, আমরা যেমন অল বাংলাদেশের নিউজ পেপার, এরকম যদি কোনো একটি ওয়েবসাইটে যাই, অল বাংলা নিউজ পেপার .com, তাহলে সেখানে গেলে যেটা হয় যে একসাথে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে, দৈনিক, বাংলা, ইংরেজি, আঞ্চলিক, সমস্ত পত্রিকায় দেখা যায় সেই ওয়েবসাইটটাতে পাওয়া যায়। আবার jacobidy.com এরকম কোনো ওয়েবসাইটে যখন আমরা যাই তখন দেখা যাচ্ছে বাংলাদেশি এবং দেশের বাইরেরও বেশ কিছু চ্যানেল, এফএম রেডিও, অনেক কিছুই সেখানে দেখা যায়। তার মানে টেলিভিশন চ্যানেল যতগুলো আমি দেখতে চাচ্ছি সেগুলো আমি অ্যাট এ টাইম একসাথে সবগুলো সেখানে পেয়ে যাচ্ছি। তো এটি একটি বিষয় যে আমরা যখন এ ধরনের কোনো ওয়েবসাইটে যাই, এটা মূলত একটি নেটওয়ার্ক ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে আমি একসাথে সমস্ত পত্রিকাগুলো যেমন পেয়ে যাচ্ছি, তেমন ওই ওয়েবসাইটে গেলে আমি একসাথে সমস্ত টেলিভিশন চ্যানেলও পেয়ে যাচ্ছি। তো আমরা যখন এরকম কোনো ওয়েবসাইট ভিজিট করি, আমরা যেমন পত্রিকাগুলো পাচ্ছি, টেলিভিশনগুলো পাচ্ছি, ঠিক একইভাবে আমরা এরকম কোনো একটি ওয়েবসাইট ভিজিট করতে পারি যেখানে আমরা সমস্ত অ্যাফিলিয়েট মার্কেট প্লেস বা সিপিএর যে মার্কেট প্লেস সেগুলো পেয়ে যাব। তো এর জন্য আমরা যেটা সার্চ দিতে পারি সেটা হচ্ছে, ধরুন fpaying.com, AFFPAY, fpaying,
অ্যাপেইং লিখে আমরা যদি গুগলে সার্চ দিই তবুও আমরা এটা পাবো। দেখুন আমি যখন অ্যাপেইং লিখে সার্চ দিলাম, এই যে ফার্স্ট চলে এসেছে www.appaying.com, অ্যাপেইং রিভিউজ অফ সিপিএ নেটওয়ার্কস অ্যাফিলিয়েট প্রোগ্রামস অ্যান্ড। তো এটাতে আমরা ক্লিক করলাম, দেখুন উপরে চলে এসেছে appaying.com। তো এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক প্লেস, যেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো বা পেয়ে যাব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1200 প্লাস অফার, 35 প্লাস ভার্টিক্যালস, উইকলি পেমেন্টস, ভিআইপি সাপোর্ট, নাও অ্যাকসেপ্টিং নিউ অ্যাফিলিয়েটস, জয়েন নাও। এটা হচ্ছে গুরু মিডিয়ার একটা অ্যাডভার্টাইজমেন্ট এখানে। তারপরে অল ক্যাটাগরিজ এখানে রয়েছে, যে কি কি ক্যাটাগরিতে এখানে মূলত আমরা কাজ করি সেটা যদি আমরা একটু দেখি। অল ক্যাটাগরিতে যে এখানে ই কমার্স সাইট রয়েছে, ইনসেনটিভ ট্রাফিকের কাজগুলো রয়েছে, মোবাইল গেম, ক্রিপ্টো, গ্যামলিং, এছাড়াও ফাইন্যান্স, হেলথ বা নিউট্রিশন রিলেটেড কাজ রয়েছে, ট্রাভেল রিলেটেড, বিজনেস অপশন, সার্ভে, এডুকেশন, অ্যাফিলিয়েট প্রোগ্রামস, অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, এরকম বিভিন্ন ধরনের অফারগুলো আমরা সেখানে দেখতে পাচ্ছি বা প্রোগ্রামগুলো আমরা দেখলাম। তো এখানে সার্চ অপশন আছে, টপ অফার্স, রিভিউজ, এই অপশনগুলো আমরা দেখতে পারি। তো আমরা যদি একটু রিভিউজ অপশনে ক্লিক করি, দেখুন এখানে সিপিএ বেস্ট অফারে একজন মাত্র 3 ঘন্টা কাজ করেছেন, 5টা অফার, পে আউট তার 5টা, ট্র্যাকিং 5টা, সাপোর্ট 5টা, এরকম ছিল। তিনি কি লিখেছেন, মাই ইপিসি। ইপিসিটা হচ্ছে আর্ন পার ক্লিক। এটা নিয়ে আমরা যখন মার্কেটপ্লেসে আমরা কাজ শুরু করবো তখন আমরা আলোচনা করবো আরো বেশি। তো মাই ইপিসি হ্যাজ বিন হায়ার দ্যান এভার বিফোর, all their offers are hand-picked. I have received all of my payments on time and support are smooth. I truly and definitely recommend you to open new opportunity for best offers. তো তিনি এরকম একটি রিভিউ এখানে লিখেছেন। আরেকজন জেভিয়ার ম্যানি নামে তিনি লিখেছেন, Dollar Upload is a great CPA site. Love this network 5 star. আচ্ছা, তিনি এই মার্কেটপ্লেস নিয়ে কাজ করেছেন এবং সেটা সম্পর্কে তিনি লিখেছেন। অ্যান্টোনিও সিপিএ বেস্ট অফার একটি মার্কেটপ্লেস, সেটি সম্পর্কে লিখেছেন। জেভিয়ার লিখেছেন ডলার আপলোড সম্পর্কে। স্মিথ পেসেল নিয়ে একটি মতামত লিখেছেন, সেটা হচ্ছে It's easy to earn money with Paysell. In short time, they have excellent support service. Just write them and you get answer very quickly. I really recommend to all affiliate to work with Paysell. তো এখানে আমরা যেটা দেখছি যে বিভিন্ন মার্কেটপ্লেসে যারা কাজ করে এসেছেন তারা তাদের সেই মার্কেটপ্লেস সম্পর্কে তাদের মতামতগুলো এখানে লিখে দিচ্ছেন। জন আরেকজন, তিনি লিখেছেন সিপিএ বিল্ড সম্পর্কে। I am in incentive CPA for about 5 years. This network is good, but all standards there is a space for lot of improvements. Offers are good. Jay is working his butt off to find good ones. Payments are on time. EPC and CR is good. I like landing page generator and also locker generator. I can recommend anyone to test it out. এরপর আরেকজন জয়, তিনি লিখেছেন অ্যাড মিডিয়া লিডস সম্পর্কে। তো এগুলো হচ্ছে আর কি বিষয় যে তারা বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করছেন এবং সে সম্পর্কে তারা রিভিউ গুলো দিচ্ছেন। তো এটা আমরা রিভিউজ অপশনে দেখলাম।
পেইং, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট পেইং, অ্যাফিলিয়েট যারা করে তাদেরকে পেইং, অ্যাফিলিয়েট পেইংটাকে সংক্ষেপে fpaying.com নাম দেওয়া হয়েছে। যাক, এখন আমরা একটু এখানে যে পেমেন্ট মেথড সেটা যদি দেখি, চেক, ওয়্যার, ডাইরেক্ট ডিপোজিট, পেপ্যাল, পায়োনিয়ার, পেক্সাম, ই পেমেন্টস, ওয়েব মানি, স্ক্রিল, আদার্স, এরকম বেশ কিছু অপশন সেখানে আমরা দেখতে পাচ্ছি। পেমেন্ট ফ্রিকোয়েন্সি 15 ডেজ আছে, 13 ডেজ আছে, 60 ডেজ পেমেন্ট করার আছে, ডেইলি, উইকলি, বাইউইকলি, আদার্স, এরকম বেশ কিছু পেমেন্ট ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি। ট্র্যাকিং সফটওয়্যারের মধ্যে কেক, হ্যাশ অফার্স, হিটপাথ, এরকম কিছু ট্র্যাকিং সফটওয়্যারের কাজ তারা এখানে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা এই মার্কেট প্লেসটাতে, মানে অ্যাফিলিয়েট নেটওয়ার্কটাতে আমরা কিছু মার্কেট প্লেস গুলো একটু দেখবো। অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, সি মোর অ্যাফিলিয়েট নেটওয়ার্কস এ যদি আমরা একটু আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মার্কেট প্লেস, সিপিএ মার্কেট প্লেস আমরা দেখতে পাচ্ছি। যে প্রাইভেট সিপিএ, private CP is a new generation promotion performance marketing company. We have over 500 offers across the top earning verticals. Apply now. 7টা রিভিউ আসছে এদের এই মার্কেট প্লেসে, 481টার বেশি অফার রয়েছে। নেটিভ ফিকো নামে একটি মার্কেট প্লেস, সেখানে 13টা রিভিউ আছে, এদের অফার এখন দেখা যাচ্ছে যে 163টার বেশি অফার রয়েছে। ওজি অ্যাডস মার্কেট প্লেসে 103টা রিভিউ দিয়েছে এবং সেখানে 1000-এর বেশি অফার মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে। প্রফিট সোশ্যালে 15টা রিভিউ এবং সেখানে 62-এর বেশি অফার রয়েছে। মাই লিড, যেখানে 229টার রিভিউ আছে এবং অফার আছে 1600-এরও বেশি, রেটিংটা 4.87। লস পলস 69টা রিভিউ, 1000-এর বেশি অফার, 4.92 এদের রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। রেভিনিউ প্লাসে রিভিউ মাত্র 4টা, অফার 1000-এর বেশি, রেটিংটাও 5 দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট প্লেসের ক্ষেত্রে রিভিউ এবং অফারের সংখ্যা। অ্যাডওয়ার্ক মিডিয়া, যেখানে 711টা রিভিউ আছে এবং 1550টার বেশি অফার আছে এবং তাদের রেটিংটা 4.96। ম্যাক্স বাউন্টি, যেখানে 258টা রিভিউ, 1265-এর বেশি অফার রয়েছে। সিপিএ গ্রিপ, 249টা রিভিউ এবং অফার 2000-এর বেশি, 4.9 রিভিউ। সিপিএ ফুল আছে, 135টা রিভিউ, 165 অফার, 4.92। যাক, এভাবে পেজ সেল দেখা যাচ্ছে। সিপিএ লিড, তাদেরও 2000-এর বেশি অফার রয়েছে, 4.91। তো আমরা দেখুন মার্কেট প্লেস এতগুলো দেখলাম, এটা হচ্ছে শুধুমাত্র প্রথম পেজে, পেজ 114 পর্যন্ত কিন্তু রয়েছে। তো আমরা যদি 114 নম্বর পেজে ক্লিক করে চলে যাই, দেখুন আমরা 114 নম্বর পেজে চলে আসলাম একবারে। তো এখানেও দেখা যাচ্ছে যে এই পেজটাতেও অনেকগুলো মার্কেট প্লেসে কিন্তু রয়েছে, সিপিএ মার্কেট প্লেস। তার মানে এক একটা মার্কেট প্লেসে এখানে যদিও 10টার অনেক বেশি আছে, তো দেখতেই পাচ্ছেন আমি এখনো উপরের দিকে যাচ্ছি, তো এখনো মার্কেট প্লেস গুলো রয়েছে। তো 10টা যদি আমি অন এভারেজ ধরি, তো 114টা এখানে পেজ, যদি পার পেজে 10টা করেও থাকে, তো 1140টা মার্কেট প্লেস। এবং আমরা দেখলাম অন এভারেজে মার্কেট প্লেসে প্রায় 1000+, এরকম আছে 2000+ আছে, 500 600 এরকম প্লাসও আছে। তো অন এভারেজে যদি আমরা ধরে নিই যে 1000 মার্কেট প্লেস এবং 1000 অফার, তাহলেও কিন্তু 1 লাখ অফার চলে আসে।
মানে আমরা কম কম ধরলাম যে 100 মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসে মানে 100 পেজ, একটা পেজে 10টা করে, মোট 1000টা মার্কেট প্লেস, এক একটা মার্কেট প্লেসে 1000টা করে অফার অন এভারেজে, তাহলে কিন্তু 1 লাখ জাস্ট অফারই আছে আমাদের কাজ করার। তার মানে আমরা কিন্তু এই মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য খুব সুন্দর একটা অপরচুনিটি পাচ্ছি এই অফার প্রমোশন এবং কাজগুলো করার জন্য। তো আমরা এটা দেখলাম যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেটা আমি বলেছিলাম যে অল বাংলাদেশ নিউজ পেপার বা জাগো বিডি এরকম কোন একটা সাইটে গেলে যেমন আমরা সমস্ত নিউজ পেপার গুলো দেখতে পারি, বা জাগো বিডিতে গেলে আমরা সমস্ত টেলিভিশন চ্যানেল গুলো দেখতে পারি, ঠিক সেরকম এটি একটি অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যেখানে আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো দেখতে পেয়েছি। তো এখন সেই মার্কেট আপনি যখন পত্রিকার সেই চ্যানেলটাতে গেলেন, সাইটটাতে গেলেন, এরপরে তো কোনো পত্রিকাতে যেতে হবে, তারপর দেখতে হবে যে পত্রিকাতে কি আছে, বা আমাদেরকে সেই জাগোবিডিতে যাওয়ার পরে চ্যানেলে যেতে হবে, তাহলে আমরা দেখতে পারবো যে চ্যানেলে আসলে কি কি টেলিকাস্ট হচ্ছে। তো মার্কেট প্লেসও আমাদেরকে এই জন্য জয়েন করতে হবে। তো আমরা একটি মার্কেট প্লেসে যদি একটু অ্যাকাউন্ট খুলে এবং দেখি যে মার্কেট প্লেসের মধ্যে আসলে কি আছে বা কেমন কি হয়, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডওয়ার্ক মিডিয়া একটি মার্কেট প্লেস যেখানে রিভিউ 711 এর বেশি এবং অফার আছে 1550 এর বেশি। আমরা যদি এই মার্কেট প্লেসটাতে অ্যাডওয়ার্ক মিডিয়াতে একটু যাই এবং সেখানে অ্যাকাউন্ট খুলে দেখি যে বিষয়টা কি, আমরা এই মার্কেট প্লেসে মানে অ্যাডওয়ার্ক মিডিয়াতে যাওয়ার জন্য আমরা www.adworkmedia.com এভাবেও সরাসরি আমরা চলে যেতে পারি, অথবা আমরা এখান থেকে অ্যাডওয়ার্ক মিডিয়াতে যাওয়ার পরে জয়েন নাওতে ক্লিক করেও যেতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন অ্যাডওয়ার্ক মিডিয়াতে ক্লিক করেছি, এখানে অফার 4.95 রেটিং, 711টা রিভিউ আছে এবং রেটিং করা হয়েছে। তো রিভিউ লেখার জন্য অপশন আছে এবং জয়েন নাও অপশন আছে। তার আগে নিচে যেটা লেখা আছে যে অ্যাডওয়ার্ক মিডিয়া ইজ অ্যান ইনোভেটিভ সিপিএ affiliate network featuring many publisher tools including a content locker and the first ever product locker, over 200 plus instant or non-instant offer based in comprised of top converting campaignings in a variety of niches. AdWork Media's platform and gateway lockers are built on a 100% custom in-house platform that allows us to continually improve the publisher experience. তো এরপরে তাদের যে বিভিন্ন বক্তব্যগুলো সেইগুলোই মূলত এখানে লেখা আছে, যে মান্থলি পারফরমেন্সে তারা কি কি বোনাস দিয়ে থাকে সেটা, কাস্টম পাবলিশার প্ল্যাটফর্ম, পাবলিশাররা এক্ষেত্রে এখানে কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকছে, গেটওয়ে কন্টেন্ট বা প্রোডাক্ট লকারের কাজের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এই বিষয়গুলো তারা এখানে লিখেছে। এরপরে যদি আমরা আরেকটু নিচে আসি, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নাম্বার অফ অফার্স, কতগুলো অফার এখন তাদের রয়েছে, 1550টা অফার রয়েছে। কমিশন টাইপ, কি কি কাজে তারা কমিশন দেয়, সিপিএ, সিপিএল, সিপিএস, কন্টেন্ট গেটওয়ে এবং প্রোডাক্ট লকিং। তো সিপিএটা কি, কস্ট পার অ্যাকশন, সিপিএল কস্ট পার লিড, সিপিএস কস্ট পার সেল। এই ধরনের কাজের বা কমিশন টাইপ এই কাজগুলো তারা দিয়ে থাকে। তো আমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছি যে 4.96 যে রেটিংটা এসেছে, এই রেটিং এর মধ্যে এক্সিলেন্ট বলেছে 692 জন, ভেরি গুড বলেছে 16 জন, এভারেজ বলেছে 1 জন, পোর বলেছে 1 জন এবং টেরিবল বলেছে 1 জন। পেমেন্ট ফ্রিকোয়েন্সি 30 দিনে, 15 দিনে, 7 দিনে, বাই উইকলি, উইকলি, এরকম পেমেন্ট প্ল্যাটফর্ম অফার ভিত্তিক, অফারের উপর ভিত্তি করে আছে সেগুলো। পেমেন্ট মেথডের মধ্যে তারা চেক, ওয়্যার, পেপ্যাল, পায়োনিয়ার, অ্যালার্ট পে, পাইসদা, ওয়েস্টার্ন ইউনিয়ন, এসিএইচ, ডাইরেক্ট ডিপোজিট, এরকম সুযোগগুলো দিয়ে থাকছে। রেফারেল কমিশন লাইফ টাইম আর্নিং এ 30%
কমিশন পাওয়া যাচ্ছে 30% লাইফ টাইম আর্নিংস। তার মানে আপনি যাদেরকে রেফার করবেন এই মার্কেট প্লেসে কাজ করার জন্য, তো তারা আপনার রেফারেন্সে যদি মার্কেট প্লেসে জয়েন করে এবং কাজ শুরু করে, তো তারা যে কাজ করবে তার উপরে আপনি 30% লাইফ টাইম কমিশন এখানে আপনি পাবেন বা পেয়ে যাবেন। এরপরে তাদের ওয়েবসাইট লিংক এবং অন্যান্য জিনিসগুলো দিয়েছে। অ্যাফিলিয়েট ম্যানেজার কারা কারা রয়েছে? দুইজন অ্যাফিলিয়েট ম্যানেজার এখানে আছে সিপিএ মার্কেট প্লেসে। একজন হচ্ছে ডেনিস ওয়েস এবং আরেকজন হচ্ছে ডেভ ম্যাকলার। একটু বলি যে অ্যাফিলিয়েট ম্যানেজারটা কি। অ্যাফিলিয়েট ম্যানেজারটা হচ্ছে আমরা যখন এই মার্কেট প্লেসে কাজ করব, অ্যাফিলিয়েট ম্যানেজার কোনো প্রবলেমের ক্ষেত্রে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, তাহলে আমার যিনি অ্যাফিলিয়েট ম্যানেজার হবেন আমি তার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে আমার এই প্রবলেমগুলো আমি সলভ করে নিতে পারবো। তো অ্যাফিলিয়েট ম্যানেজার হচ্ছে যিনি আমাদের সাহায্যের জন্য থাকেন মার্কেট প্লেসে। তো তার সাথে আমরা কন্ট্যাক্ট করে আমাদের যে কোনো প্রবলেম আমরা খুব সহজেই সলভ করে নিতে পারবো। তো এবার আমরা একটু মার্কেট প্লেসে জয়েন করার জন্য জয়েন নাওতে ক্লিক করব। জয়েন নাওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এডওয়ার্ক মিডিয়া যে ওয়েবসাইটটা adworkmedia.com সেখানে আমরা চলে এসেছি। তো আমরা এখানে চাইলে সরাসরি fpaying.com টা দেখানো হচ্ছে যে আমরা অনেকগুলো মার্কেট প্লেস যদি খুঁজে পেতে চাই তাহলে আমরা fpaying.com বা এটা আমরা ব্যবহার করব। আর অ্যাডওয়ার্ক মিডিয়াতে আসার জন্য যেমন আমরা যদি সরাসরি সার্চ দিই www.adworkmedia.com তাহলে কিন্তু আমরা এখানে চলে আসতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে www.adworkmedia.com এটা যখন আমরা দিব তখন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে বা আমাদের উইন্ডোতে আসবে। তো এটি হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়া যে ফার্স্ট যে পেজটা সেইটি। তো আমরা যদি অ্যাডওয়ার্ক মিডিয়াতে জয়েন করতে চাই এবং অ্যাকাউন্ট খুলতে চাই, সেক্ষেত্রে আমরা গেট স্টার্টেড নাও বা পাবলিশার্স এ ক্লিক করে আমরা জয়েন করতে পারি। পাবলিশার্স এ যখন আমরা ক্লিক করব, কারণ আমরা কিন্তু এইসব মার্কেট প্লেস গুলোতে আমরা কাজ করব পাবলিশার হিসেবে। তো এভাবে আমরা যখন adworkmedia.com থেকে আসবো তখন পাবলিশার অপশন থেকে আসতে হবে। আর নরমালি আমরা যখন fpaying.com থেকে আসবো তখন অটোমেটিক ওরা পাবলিশার পেজেই আমাদেরকে নিয়ে আসে। জয়েন নাওতে ক্লিক করলে এই পাবলিশার পেজে অটোমেটিক চলে আসে। আর নরমালি যখন আমরা অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে আসি তখন এভাবে পাবলিশার্স এ ক্লিক করে আমাদেরকে এই যে পাবলিশার পেজটাতে আসতে হয়। এরপরে আমরা এখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ নাওতে ক্লিক করে সাইন আপ করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আপ করার জন্য যে অ্যাকাউন্টটা তার ডিটেইলস এখানে দেখা যাচ্ছে। তো এখানে তথ্যগুলো দিয়ে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে অ্যাকাউন্ট ডিটেইলস গুলো দেওয়া লাগবে, যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এটা আপনারা জানেন যে আমাদের যে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সেটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, আমার কোনো একটি ইমেল অ্যাড্রেস দিব এবং এই অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দেব। মানে আমার যে অ্যাডওয়ার্ক মিডিয়া যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য একটি পাসওয়ার্ড আমি এখানে দিব। কোম্পানি নেম এটা হচ্ছে অপশনাল, যদি কোনো কোম্পানি নেম থাকে আপনি দিতে পারেন, যদি কোনো কোম্পানি নেম না থাকে আপনি দিবেন না। অ্যাড্রেস, আপনার ঠিকানাটা দিতে হবে। আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন।
সিটি, আপনি কোন শহরে আছেন সেই শহরটা দিতে হবে। অ্যাড্রেস এবং সিটি যেটা আছে অ্যাড্রেসের ক্ষেত্রে, এটা অ্যাড্রেসটা আমাদেরকে অবশ্যই এমন হতে হবে যেন আমাদের এই ঠিকানায় যদি কোনো চিঠি পাঠানো হয় তাহলে সেই চিঠিটা যেন সঠিকভাবে পৌঁছায়, এই ধরনের অ্যাড্রেসে আমাদেরকে দিতে হবে। তার মানে আমি যদি শহরে থাকি তাহলে যদি আমার ওয়ার্ড থাকে, রাস্তা নাম্বার থাকে, বাড়ি নাম্বার থাকে, সেগুলো সব উল্লেখ করতে হবে। পোস্ট অফিস, তারপরে থানা, জেলা, এগুলো সবই উল্লেখ করে ঠিকানাটা দিতে হবে। মানে যেইভাবে ঠিকানাটা দিলে ডাকযোগে কোনো চিঠি আমার কাছে পৌঁছাবে সেইভাবেই এখানে পরিপূর্ণ ঠিকানাটি দিতে হবে। জিপ কোড বলতে আমাদের যে পোস্ট কোড আছে আমরা সেই পোস্ট কোডটাই দিব। স্টেটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদার বা আউটসাইড ইউএস বা সিএ, আমরা এটাই রাখবো, কারণ এখানে যদি আমরা একটু ক্লিক করি আমরা দেখতে পারবো যে এখানে যে বিভিন্ন যে স্টেট গুলো দেওয়া আছে সেগুলো মূলত আমেরিকান স্টেট। আলাস্কা, আলাবামা, আমেরিকান সামোয়া, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, এগুলো সবই আমেরিকান বিভিন্ন স্টেটে। যেহেতু আমরা আমেরিকা বা কানাডার কোনো স্টেটের নই, তো আমরা আদার আউটসাইড ইউএস বা সিএ এটাই রাখবো। কান্ট্রি হিসেবে বাংলাদেশ আছে, বাংলাদেশে থাকবে। ফোন নাম্বারে আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বারটা, তো আমরা আমাদের যে কোড সেটা উল্লেখ করে ফোন নাম্বারটা দিয়ে দিব, প্লাস এইটা দিয়ে আমার যে কন্ট্যাক্ট নাম্বার। আইএম টাইপ, আইএম মানে হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং, ইনস্ট্যান্ট মেসেজিং টাইপ। তো এখানে আইএম টাইপ হিসেবে আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন দুইটা অপশন দেখা যায়, একটা হচ্ছে এআইএম আর একটা হচ্ছে স্কাইপ। তো আমরা ইনস্ট্যান্ট মেসেজিং অপশন হিসেবে স্কাইপটাই দিতে পারি। এটা কারণ ইন্টারন্যাশনালি এবং ওয়ার্ল্ড ওয়াইড ভাবে স্কাইপটাই বেশি স্বীকৃত। বিজনেস বা কমার্শিয়ালি একজন একজনের সাথে কনভারসেশনের জন্য ফোন কলিং হোক বা ভিডিও কলিং হোক, স্কাইপটাই ইউজ করা হয়। তো এই জন্য আমরা এখানে একটা স্কাইপ অ্যাড্রেস, স্কাইপটা সিলেক্ট করব এবং এইখানে ইনস্ট্যান্ট মেসেজিং স্ক্রিন নেম বা হ্যান্ডেল, এখানে আমাদের স্কাইপ যে আইডির যে কোডটা আছে সেটা এখানে দিতে হবে। আচ্ছা, আপনারা কি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি তো পাচ্ছি না যে কাউসার বলে একজন প্রেজেন্ট হয়ে সেটাই। আচ্ছা, তো যেটা আলোচনা করছিলাম যে আইএম টাইপ বা এখানটাতে যখন আমরা দিব সেটা হচ্ছে যে আমাদের যে স্কাইপি অ্যাড্রেস, সেই স্কাইপিতে গেলে প্রোফাইল একটা লিংক থাকে যেটা হচ্ছে আমার প্রোফাইল লিংক। যেমন আমি এখানে, যেমন আপনার ফেসবুকে আমার সাথে জয়েন করবেন, এই জন্য আমি যেমন ফেসবুকের আমার প্রোফাইল লিংকটা দিলাম, যার কারণে আপনারা কিন্তু আমার ফেসবুক আইডিটা খুঁজে পেয়েছেন। ঠিক তেমন স্কাইপের যে আমার যে প্রোফাইল লিংকটা সেটা এখানে দিয়ে দিতে হয়, তাহলে তারা দেখা যায় আমাদেরকে খুঁজে পাবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, আমরা কি ধরনের প্রমোশনটা আসলে করতে চাই সেটা এখানে উল্লেখ করতে হবে। তো প্রমোশন টাইপের ক্ষেত্রে প্রথম যেটা আছে সোশ্যাল প্রমোশন বা পিপিসি, পিপিপি বা ডিসপ্লে প্রমোশন, আমরা এটাই নিয়েই কাজ করতে পারি। এটাই হচ্ছে আমরা
চুজ করব বা পছন্দ করব। এরপরে যেটা আছে যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা এজেন্সি হিসেবে কাজ করা, ইমেল মার্কেটার হিসেবে কাজ করা, ভার্চুয়াল কারেন্সি নিয়ে কাজ করা বা ওয়েবসাইট নিয়ে কাজ করা, কন্টেন্ট লকার, ফাইল লকার, লিংক লকার, এই টাইপের বিভিন্ন কাজ আছে। তো আমাদের জন্য যেহেতু আমরা প্রমোশনাল কাজ করব, সোশ্যাল প্রমোশন, তো আমরা এই সোশ্যাল প্রমোশন বা ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা পিপিসি, পিপিপি, ডিসপ্লে বা সোশ্যাল প্রমোশন এটাই চুজ করব। কারণ আমরা তো ডিজিটাল মার্কেটিং এ শুধু এটাই না, আমরা একটা জিনিস শিখছি এখন, এছাড়াও আমাদের ফাইবারে কাজ করতে হবে বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্রমোশন গুলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো সবই আস্তে আস্তে আমরা করব। তো এই জন্য আমরা মূলত অন্যান্য যে কাজগুলোর সাথে আমাদের রিলেটেড সেটার সাথে কাজ করার জন্য আমরা এই সোশ্যাল প্রমোশনের এটাই চুজ করে এখানে অ্যাকাউন্ট খুলবো। এরপর যেটা দেখতে পাচ্ছেন যে ইনসেনটিভ ট্রাফিক, ইয়েস অর নো। ইনসেনটিভ ট্রাফিকটা আমি একটু ক্লিয়ার করি। ইনসেনটিভ ট্রাফিকটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডাজ ইওর সাইট অর প্রমোশন অফার রিওয়ার্ডস, পয়েন্টস অর আদার ইনসেনটিভস। সেটা হলো, কেউ যদি আমার একটা ওয়েবসাইট এখানে দেওয়া থাকবে, কেউ যদি সেই ওয়েবসাইটটা ভিজিট করে, তো ভিজিট করলে দেখা গেল কোনো একটা ট্রাফিক বা ক্লায়েন্ট ওয়েবসাইটে ভিজিট করলো, কিন্তু সেই ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের অফার আছে সেটা তারা কিনলো না বা ক্রয় করলো না, জাস্ট ভিজিট করে গেল, তাহলে এই ট্রাফিকটা আমার ইনসেনটিভ ট্রাফিক হিসেবে আসবে। মানে সে আমার, তার কাছ থেকে আমি কোনো সুবিধা পাইনি বা আমার যে টার্গেটটা ছিল সেটা আমি পূরণ করতে পারিনি, কিন্তু সে জাস্ট ওয়েবসাইটে ভিজিট করে গেল। এটা হচ্ছে ইনসেনটিভ ট্রাফিক। আরেকটু যদি উদাহরণ দিই, ধরুন একটি দোকানে 5 জন মানুষ আসলো, তারা সেই দোকানের যে বিভিন্ন প্রোডাক্ট আছে সেগুলো তারা দেখলো, কথা বলে আলোচনা করলো। ধরুন সেখানে কিছু আহ, পোশাক ছিল, সেই পোশাকগুলো তারা দেখলো, কথা বললো, কিন্তু এই 5 জনের মধ্যে 4 জন কোনো পোশাক কিনলো না, একজন পোশাক কিনেছে। তাহলে ওই একজন হচ্ছে আমার সেই টার্গেটেড ট্রাফিক বা তার কাছে আমি সেল করতে পারলাম, সেটা, সেখান থেকে কিন্তু আমি আর্নিং পেয়েছি। বাকি যে 4 জন ছিল তারা কিন্তু তখন আমার ইনসেনটিভ ট্রাফিক হয়ে যাবে, যে তারা আসলো, দেখলো, তারা জানলো। এখন হয়তোবা তারা পরবর্তীতে কিনতেও পারে, নাও কিনতে পারে, কিন্তু আলটিমেটলি তাদের কাছ থেকে আমার কোনো লাভ হয়নি, কিন্তু পরিশ্রম আমার কিন্তু এই 5 জনের ক্ষেত্রে সমান করতে হয়েছে। আমি 5 জনকে কিন্তু প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণভাবে জানিয়েছি, বুঝিয়েছি, কিন্তু দেখা গেলো একজন শুধু গ্রহণ করলো, বাকি 4 জন গ্রহণ করলো না। তো এই 4 জন হচ্ছে তাহলে আমার ক্ষেত্রে ইনসেনটিভ ট্রাফিক। তো এখানে যেটা জানতে যাচ্ছে সেটা হচ্ছে, আমার ওয়েবসাইটটা বা আমি যেই অফার প্রমোশন করতে চাই, তারা কি এই ইনসেনটিভ ট্রাফিককে কোনো রিওয়ার্ড, পয়েন্ট, এটা কোনো কিছু তারা দিচ্ছে কিনা। তার মানে কি, আমার ওই যে 5 জন এসেছিল, একজন তো শুধু ক্রয় করলো বা কিনলো, বাকি 4 জনকে আমি আলাদা কোনো প্রোডাক্ট দিচ্ছি কিনা বা কোনো অফার দিচ্ছি কিনা, যে আপনি এসেছেন, দেখলেন, ঠিক আছে, আপনি, হয় না অনেকগুলো শপিং মলে বা শপিং সেন্টারে, যে ঠিক আছে আপনি যদি আমার শপিং সেন্টারে আসেন, যদি নাও কেনেন, একটা রাইফেল ড্রতে জয়েন করতে পারেন, এরকম কিছু অফার থাকছে। আপনি একটা রাইফেল ড্র, একটা টিকিট নিলেন, সেই টিকিটে রাইফেল ড্রতে জয়েন করতে পারেন, এটা ফ্রি। তো এরকম কোনো কিছু আমরা দিচ্ছি কিনা। ইনসেন্টিভ ট্রাফিক বলতে এটাই বোঝানো হচ্ছে যে আমার যে ট্রাফিক গুলো আসলো, তাদের মধ্যে যাদেরকে আমি পাচ্ছি, সেল হচ্ছে, তারা তো আমার অর্গানিক ট্রাফিক হচ্ছে। বাকি যে ট্রাফিক গুলো থাকছে, সেই ট্রাফিকদেরকে আমরা আলাদা কোনো অফার বা কোনো প্রমোশন, যেটা ফ্রি অফ কস্ট বা ফ্রি দিতে চাচ্ছি কিনা। তো এক্ষেত্রে আমরা নো দিব। ইনসেন্টিভ ট্রাফিকের জায়গাটাতে আমরা নো দিয়ে রেজিস্ট্রেশন করব। কারণ আমাদের কিন্তু মেইনলি টার্গেটটা থাকবে যাদের কাছে আমার সেল হবে বা যারা আমার অফার গ্রহণ করবে তাদের ক্ষেত্রে। কারণ এখানে কিন্তু আমি নিজে যেহেতু প্রোডাক্ট গুলো তো আসলে আমি দিচ্ছি না, আমি জাস্ট ক্লায়েন্ট যেটা দিবে বা অ্যাডভার্টাইজার যেটা দিবে সেটাকে জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট করব। ফলে আমার ওয়েবসাইট থেকে আমি কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে দিতে যাব না।
আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ইনসেন্টিভ ট্রাফিকের ক্ষেত্রে নো দিব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট এন্ড প্রমোশন ডিটেলস। এখানে আমরা একটু দেখতে পাচ্ছি কি যে নোটিস অ্যাবাউট অ্যাকসেপ্টেবল প্রমোশন মেথডস। প্রমোশন মেথডের ব্যাপারে তারা কিছু নোটিশ দিচ্ছে যে our ads and monetization tools cannot be used with fake or misleading content, hacking related content, or any content that with the word free, since some of our advertisers may bill users that participate in their offers. Please ensure that your websites and promotion methods are in compliance with this guideline and our full compliance policy. এটা বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো এখানে যে অ্যাড গুলো আমরা দিব বা মনিটাইজেশন যে বিভিন্ন টুল সেগুলোর কোনো তথ্য আমরা যেন ভুল বা মিথ্যা না দিই বা কোনো হ্যাকিং টুল ইউজ না করি, এরকম বিষয়গুলো তারা জানাচ্ছে। এবং একই সাথে আমরা কোনো কিছুতে ফ্রি বলবো না, যে যখন আমরা প্রমোশন করছি যে আপনি এটা গ্রহণ করুন এটা হচ্ছে ফ্রি, এরকম কোনো কিছু নয়, আমরা ফ্রি বলবো না। তারা এখানে বলছে যদিও অনেক অ্যাডভার্টাইজার বিভিন্ন অফারে পার্টিসিপেট করতে বলে, মানে দেখা গেল যে কোন একটি সার্ভেতে অংশগ্রহণ করতে হবে বা কোন একটি কন্টেস্টে অংশগ্রহণ করতে হবে, সে সার্ভে বা কন্টেস্টে অংশগ্রহণ করার পর সেখানে যদি কেউ উইন করে তাহলে সে দেখা গেল যে একটা গিফট কার্ড ফ্রি পেল $100। কিন্তু দেখুন এখানে আমার কন্টেস্টে অংশগ্রহণ করছে 100 জন বা 200 জন, একজন মাত্র সেই কন্টেস্টে উইন করে সে কিন্তু একটা গিফট হিসেবে পাচ্ছে। তার মানে ফ্রি ওয়ার্ডটা এখানে টেকনিক্যালি কিন্তু হচ্ছে না, কারণ ওই যে 200 জন তাদের মধ্যে 199 পর্যন্ত পায়নি, একজন হয়তো বা সেটা কন্টেস্টে উইন করে পাচ্ছে। এই জন্য তারা এখানে বলছে যে ফ্রি ওয়ার্ডটা যেন আমরা ইউজ না করি প্রমোশনের ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে যে মেইন ওয়েবসাইট, মেইন ইউআরএল ইনপুট n by a if you don't have one। তো যেটা আমি প্রথম থেকে বলছিলাম যে আমরা যখন প্রমোশন গুলো করব আমাদের খুব ভালো হয় যে ওয়েবসাইট থাকলে। তো আমাদের এখানে যেটা বলেছে যে আমি যে প্রমোশন করব বা ওয়েবসাইটের ক্ষেত্রে একজন আমাকে এই মার্কেট প্লেসে আসার পর আমি কোনো একটা অফার পেলাম, অফার নিলাম, সেই অফারটা আমি কিভাবে প্রমোট করব, কিসের মাধ্যমে? ধরুন আমার একটি ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটের মাধ্যমে অফারটা প্রমোট করে দিতে পারি। কিন্তু আমার যদি এখন ওয়েবসাইট না থাকে, যদি ওয়েবসাইট থাকে আমি এখানে মেইন ওয়েবসাইটের অ্যাড্রেস আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিব। কিন্তু যদি ওয়েবসাইট না থাকে তাহলে পুট n by a নট অ্যাপ্লিকেবল এটা লিখে দিতে হবে। তো আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা n by a লিখে দিব এখানে মেইন ওয়েবসাইটের ঘরে। ওয়েবসাইট 2 যদি আমাদের অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেটা আমরা এখানে যুক্ত করতে পারি। এরপর হচ্ছে হাউ উড ইউ ফাইন্ড আস, কিভাবে আপনি তাদেরকে জেনেছেন বা জানতে পেরেছেন বা চিনেছেন। তো এখানে আমাদেরকে লিখে দিতে হবে যে আমরা কিভাবে তাদেরকে খুঁজে পেলাম। তো এখানে হাউ উড ইউ ফাইন্ড আস আমরা কিভাবে পেয়েছি, আমরা fping.com এর মাধ্যমে পেয়েছি সেটা দিতে পারি, বা গুগল সার্চের মাধ্যমে পেয়েছি, আহ, এরকম আমরা যেভাবে পাবো, বা এখানে কোন একজন ইউজার তার মাধ্যমে জেনে পেয়েছি, এটা আমরা লিখে দিতে পারি যে I find this site from a user which is known to me, who is known to me. I find this site from a user who is known to me। তো এরকম ভাবে আমরা লিখে দিতে পারি। অথবা I find this site from fping.com, I find this site from Google search। এরকম ভাবে আমরা লিখে দিতে পারি যে কিভাবে আমরা পেয়েছি এই সাইটটা, খুঁজে পেয়েছি সেটা আমরা লিখে দিব। হ্যালো।
হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তো এভাবে আমরা লিখে দিব যে আমরা কিভাবে এই সাইটটা খুঁজে পেয়েছি। এরপর হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক। কারেন্ট নেটওয়ার্ক এখানে বলতে চাচ্ছে যেটা সেটা হলো যে আমরা বর্তমানে কোনো নেটওয়ার্ক বা মার্কেট প্লেসে কাজ করছি কিনা। যদি আমরা কোনো সিপিএ মার্কেট প্লেস বা নেটওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করে থাকি, তাহলে সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা এই মার্কেট প্লেসে কাজ করছি বা জয়েন আছি, সেটা আমরা লিখে দিতে পারি। আর যদি আমরা কোনো মার্কেট প্লেসে বর্তমানে কাজ না করে থাকি, তাহলে এন বাই এ লিখে দিব। মানে এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন এন বাই এ, এরকম বড় হাতের এন বাই এ, এরকম এন বাই লিখে দিব। যদি আমার কোনো ওয়েবসাইট না থাকে, তাহলেও আমি এখানে এন বাই এ এরকম লিখে দিব। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমি তো আমার ওয়েবসাইট নাই দিলাম, এখন তাদের যে অফার গুলো সেগুলো আমি প্রমোশন কিভাবে করব, প্রমোশন মেথডটা আমার কি হবে সেটা এখানে লিখতে হবে এই প্রমোশনাল মেথডস এর ঘরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ ডিসক্রাইব your promotion methods in detail with at least 30 characters, মানে কমপক্ষে 30 অক্ষরের হতে হবে, যে আমি কিভাবে তাদের প্রমোশনটা করে দিব। You may provide additional comments for the review team. আমি যে প্রমোশনাল মেথডটা এখানে লিখবো সেটার তো একটা রিভিউ হবে, তো সেই রিভিউ টিম তাদের সুবিধার্থে আমরা চাইলে কিছু অতিরিক্ত যুক্ত করতে পারি যেটা তাদের রিভিউ করতে সাহায্য করবে। তো এটা হচ্ছে একটি বিষয় যে আমরা এখানে যুক্ত করব যে প্রমোশনাল মেথডে, এবং প্রমোশনাল মেথডটা আমাদেরকে প্রপারলি লিখতে হবে এখানে। মোহাম্মদ মোজাহিদ হোসেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। কি ব্যাপার, এত লেট কেন? আমরা তো 2:15-তে শুরু করতে চেয়েছিলাম। স্যার একটু সমস্যার ভিতরে পড়ে গেছিলাম। হ্যাঁ, বুঝতে পারিনি। মোহাম্মদ মোজাহিদ হোসেন, স্যার একটু বাসায় কিছু সমস্যার প্রবলেমের জন্য স্যার আর কি উপস্থিত হতে পারিনি স্যার। আচ্ছা, আপনি তো গ্রুপেও কোনো কিছু লেখেননি, মেসেঞ্জার গ্রুপে লিখে দিতে পারতেন। জি স্যার। যেটা হলো যে আপনি তো, কারণ ফার্স্ট 2টা ক্লাস কিন্তু করা হয়নি আপনার। আজকে তৃতীয় ক্লাস যখন চলছে, প্রথম দিন ছিল মূলত খুব অল্প একটি সময়ের ক্লাস, এই যেটা আমাদের পরিচিতি পর্ব ছিল। মাত্র দ্বিতীয় দিন আমরা খুব ছোটখাটো কিছু জিনিস দেখেছিলাম এবং আলোচনা পর্ব ছিল। আজকে তৃতীয় দিনও আমরা প্রথম সেশনে প্রথম 2 ঘন্টায় কিছু আলোচনা করলাম, এবং সেকেন্ড এই সেশনে কিন্তু আমরা একটু মার্কেট প্লেস অ্যাকাউন্ট খোলার এই বিষয়গুলো দেখছি। হ্যাঁ, ফলে যেহেতু আজকে আপনি প্রথম জয়েন করেছেন, এবং আশা করব যে এই পরের ক্লাসগুলো থেকে আগামীকাল থেকে আপনারা নিয়মিত জয়েন থাকবেন। আরেকটি বিষয় বলে রাখি যে আজকে যে ক্লাসের লিংকটা আছে সেটা তো গেল, আগামীকাল থেকে যে ক্লাসের লিংকটা দিব সেটা তো আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ সেখানেই দিব, এবং সেই লিংকটা আমি চেষ্টা করব কন্টিনিউ করতে, যে আমরা যেন 1 সপ্তাহ অ্যাটলিস্ট পরপর 6 দিন, মানে একটা সপ্তাহ শনি থেকে বৃহস্পতি আমরা যেন ওই লিঙ্কটাতে কন্টিনিউ করতে পারি। মানে আপডেট অবশ্যই থাকবে মেসেঞ্জার গ্রুপে। ওকে স্যার। হ্যাঁ, যে আমরা আজকের এই লিঙ্কটা দিয়ে আমরা কালকে কন্টিনিউ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব যে সেম লিঙ্কটা দিয়ে যেন আমরা কন্টিনিউ করতে পারি। আর ক্লাসের যে স্টার্টিং টাইম সেটা হচ্ছে 11টা। যদি আমরা আজকে 11:15-তে শুরু করছি, তো আপনাদের কি মনে হয় যে 11টায় স্টার্টিং টাইম ঠিক আছে? যদি এটা সরকারি নিয়ম অনুসারে হ্যাঁ স্যার ঠিক আছে। 11টা থেকে 1টা, এবং 3টা থেকে 11টা থেকে 1টা, এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত ব্রেক, তারপরে 2টা থেকে 4টা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো আমাদের জয়েনিং একটু প্রবলেম হলে সেক্ষেত্রে আমরা 11টা
15 বা 20-30 এরকম অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে টাইমিংটা। তো আমি চেষ্টা করব যে আগামী দিন থেকে যেই লিঙ্কটা দিব, মানে আগামীকাল, সেই লিঙ্কটাই আগামীকালকে কন্টিনিউ হবে। এরপর থেকে আমরা চেষ্টা করবো 1 সপ্তাহ একটা লিঙ্ক কন্টিনিউ করার জন্য, 7 দিন। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর তারপর যখন আবার নতুন লিঙ্ক দিব, তখন আমাদের যে গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব, বা সেখানে আপনারা আপডেট গুলো পাবেন। আর আপনারা যদি কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়ে, আমার তো ফেসবুক মেসেঞ্জার যেটা আছে সেখানে নক করবেন। কারণ মেসেঞ্জারে আমি অলমোস্ট 18 ঘন্টা মতো অ্যাক্টিভ থাকি। 15 থেকে 18 ঘন্টা বা 12 থেকে 18 ঘন্টা আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি। এই যে যেমন এখন ক্লাসে আছে, এই সময়টাতে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকবো না, কিন্তু বাকি যে টাইমটা, যখন আমি কোনো ক্লাসে না থাকি বা আমার কোনো ফ্রিল্যান্সিং বা অনলাইন কাজে না থাকি, বাকি সময়টা দেখা যায় আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি। তো আপনারা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন বা জানাতে পারেন। যেমন আমাদের এই ব্যাচটাতে ইন টোটাল আমরা হচ্ছে 20 জন। এখনো পর্যন্ত আমরা 13 জন ক্লাসে জয়েন করেছি। 7 জন ইন টোটাল এখনো একটা ক্লাসও জয়েন করিনি। আজকে যেমন এটা আজকের ক্লাসের আগ পর্যন্ত ছিল 11 সংখ্যাটা। আজকে মোহাম্মদ সাইফুল এবং মোহাম্মদ মুজাহিদ হোসেন জয়েন করাতে আমরা যে 20 জনের যে টিমটা আমাদের, তার মধ্যে 13 জন ক্লাসে জয়েন করা হলো। বাকি 7 জনের এখনো জয়েন করা হয়নি, যদিও মোহাম্মদ সাইফুল সকালের সেশনে কিছুক্ষণ জয়েন করার পরে এখন বোধহয় তিনি জয়েন নাই, সেকেন্ড সেশনটাতে তিনি জয়েন করেননি। মোহাম্মদ সাইফুল, আপনি কি জয়েন করেছেন? মোহাম্মদ সাইফুল, হ্যাঁ, মোহাম্মদ সাইফুল তিনি জয়েন করেননি। তো এটি একটি বিষয় যে আমরা কিন্তু অনেকেই প্রপারলি এটা মেনটেন করছি না। হয়তো বা একদিন জয়েন করছি, একটা সেশন জয়েন করছি, আবার জয়েন করছি না। হ্যাঁ, আপনাদের সাতক্ষীরাতে যেটা হচ্ছে যে বিদ্যুৎ এবং নেটের প্রবলেম আছে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে 7 জন এখনো একটা ক্লাসেও জয়েন করেনি, অন্তত জয়েন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু দরকারি ছিল। তো আমরা ক্লাসদের এই শিডিউলটা মেনটেন করার চেষ্টা করব, কারণ এটা একটা সরকারি প্রজেক্ট এবং আপনারা জানেন যে এখান থেকে আপনাদেরকে মনিটরিং করা হবে, স্ক্রুটিনিং করা হবে, এবং আপনাদের পারফরমেন্স ইভ্যালুয়েশনের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে যে সার্টিফিকেট বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো পাবেন। ফলে এটা আমরা একটু মেনটেন করার চেষ্টা করব। হ্যাঁ, আমাদের ক্লাস সপ্তাহে 6 দিন হবে, শনি থেকে বৃহস্পতি, সপ্তাহে 6 দিন। যদিও এটা আমি প্রথম দিকে যেটা জানতাম যে শুক্র এবং শনিবার বন্ধ থাকবে, কিন্তু পরবর্তীতে যে আপডেটটা আমাদেরকে দেওয়া হয়েছে তাতে জেনেছি যে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হবে এবং শুক্রবার একটা দিন হচ্ছে অফ ডে থাকবে। এটাই মূলত আমি যে আপডেটটা জানি। আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে প্রমোশনাল মেথড। প্রমোশনাল মেথডে অবশ্যই আমাদেরকে এখানে একটি প্রমোশনাল মেথড লিখতে হবে, যে আমি কিভাবে অফারটা প্রমোশন করব। তো অফারটা প্রমোশনের ক্ষেত্রে আমরা যে লাইনটা লিখতে পারি আমাদের মতো করেই লিখব। যেমন ধরুন আমি যদি এখানে লিখি যে I want to work with AdWork Media cause of I have a good organic traffic source, like a good organic traffic source in social media like Facebook, Twitter, Pinterest, etc. Where at my profile I have more than 50,000 followers. So I think that if I promote any offer among them, I will get good response. And moreover, I am searching for new organic traffic source.
So it is a good opportunity for me to work with Adwork Media and its offers, and I think this will be good both of us. এরকম টাইপের আমরা একটি প্রমোশনাল মেথড লিখে দিতে পারি। মানে আমি যেটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টে আমার 50,000-এর বেশি ট্রাফিক আছে। অর্গানিক ট্রাফিক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, অর্গানিক মানে আপনারা জানেন যে জৈবিক বা জৈব বোঝায় অর্গানিক। তো এখানে অর্গানিক ট্রাফিক বলতে বোঝায় যে কিছু কিছু ট্রাফিক এমন ভাবে তৈরি করা যায় যে ধরুন আমরা ফেসবুকে বুস্টিং করলাম, এই যে বুস্টিং আমি করলাম, আমি একটি টাকা দিলাম, সেটা বুস্টিং হচ্ছে, এর ফলেও ওই অ্যাডভার্টাইজমেন্ট দেখে অনেক ট্রাফিক আমি পেতে পারি, অনেক তথ্য আমি পেতে পারি। সেটা কিন্তু অর্গানিক নয়, কারণ সেটা আমি একটি প্রমোশনাল ওয়েতে বা প্রমোশনাল মেথডে বা বুস্টিং এর মাধ্যমে বা একটি সিস্টেমেটিক ওয়েতে নিয়েছি। অর্গানিকটা কখন হচ্ছে, যখন আমি 1 by 1 ফেস টু ফেস B2B ওয়েতে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করছি এবং তারা আমাকে তার কন্ট্যাক্ট ইনফরমেশন দিচ্ছে, সেগুলো কিন্তু অর্গানিক ট্রাফিক। যেমন ধরুন আমার যে ফেসবুক আইডি আছে, এখানে যদি আমার 500 জন ফ্রেন্ড থাকে এবং এই 500 জনই যদি আমার পরিচিত হয়ে থাকে, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড বা এভাবে যদি আমার পরিচিত হয়, তাহলে সেগুলো কিন্তু আমার অর্গানিক ট্রাফিক। তার মানে তাদের সাথে যদি আমি কন্ট্যাক্ট করি কোন একটা বিষয় নিয়ে, তো সেটা গ্রহণযোগ্যতা একটা থাকে। কিন্তু দেখা গেল যে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 5,000 জন আছে যারা অনেকে হয়তো আমার পরিচিত নয়, তারা কিন্তু অর্গানিক ট্রাফিক হবে না। তো এটা হচ্ছে আর কি অর্গানিক ট্রাফিক সোর্স বা বলতে যেটা বোঝায়। তো যাই হোক, এটা হচ্ছে আমরা প্রমোশনাল মেথডে যদি লিখি যে আমার যে ট্রাফিক সোর্সেস বা ট্রাফিক গুলো আছে তারা হচ্ছে এরকম আমার খুব পরিচিত, আমি তাদের সাথে আমার যোগাযোগ ভালো, আমি যদি কোনো অফার প্রমোশন করি তো সেক্ষেত্রে সেটা আর গুড রেজাল্ট বা ভালো একটি ফলাফল পাওয়ার খুব সম্ভাবনা আছে এবং আমি এটা নিয়ে কাজ করতে চাই, এরকম কোন একটি কথা এখানে লিখে দিয়ে আমরা তাদেরকে যদি আশ্বস্ত করি, তাহলে দেখা যাবে যে তারা এটা গ্রহণ করবে বা এটা রিভিউ হবে যদিও, এরপরে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে। কারণ এখানে আমরা এটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাথে সাথে ওপেন হয়ে যাবে না। এটা কোনো কোনো সময় 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কোনো কোনো সময় 24 ঘন্টা বা একদিন সময় নেয়, তারপরে তারা অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দেয়। এটা তারা রিভিউ করে, রিভিউ করার পরে তারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দেয়। এই মার্কেট প্লেসটা অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট খোলাটা একটু সহজ। কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে, যেমন অ্যাডকম বা ম্যাক্স বাউন্টি, সেখানে কিন্তু আর্নিং প্রুফ দেখতে চাই। কোনো কোনো মার্কেট প্লেস এমন আছে যে আপনি এই যে এখানে যে আইএম অ্যাড্রেস দিলেন, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাড্রেস বা স্কাইপ অ্যাড্রেস, সেখানে দেখা যায় তারা সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করে বা ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে আর্নিং প্রুফ গুলো দেখতে চায় যে আপনি আগে কোথায় কোথায় কি কাজ করেছেন সেগুলো দেখান, জানান। এরকম কিছু মার্কেট প্লেসও কিন্তু আছে। তো আমরা যেহেতু বিগিনার হিসেবে এখন কাজ করছি আমাদের প্রারম্ভিক সময়গুলো, যার কারণে আমরা এই ধরনের মার্কেট প্লেসে এখন কাজটা শুরু করছি, যেখানে আমরা একটু সহজেই কিন্তু অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবো। তো এখানে আমাদের এই প্রমোশনাল মেথডটি, একটি সুন্দর প্রমোশনাল মেথডটি লিখতে হবে। এরপরে আমাদের টার্মস এন্ড ভেরিফিকেশন, এখানে আই এম নট এ রোবট দেওয়া থাকবে, তারপরে আই হ্যাভ রিড এন্ড কমপ্লিটলি অ্যাগ্রি টু দ্য টার্মস এন্ড কন্ডিশন, কমপ্লিয়েন্স পলিসি এন্ড প্রাইভেসি পলিসি, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। I will not fraudulently generate leads, abuse offers, spam in any way, or promote campaigns on Craigslist. এটাতেও টিক মার্ক দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে যেটা বললাম যে তাদের যে রিভিউ পিরিয়ড, সেই রিভিউ টাইমটার পরে তারা অ্যাকাউন্টের সবকিছু ঠিক দেখলে তারা আমাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে এবং আমি ইমেল পাবো একটি। ফার্স্ট যখন আমি সাবমিট করবো, এটা সাকসেসফুলি সাবমিটের একটি ইমেল আসবে। এরপরে যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিবে, তখন আমরা এই যে উপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারবো, কিন্তু অ্যাপ্রুভ না দেওয়া পর্যন্ত লগ ইন করতে পারবো না। অনেক সময় অ্যাপ্রুভ দেওয়ার পর ইমেল দিয়ে জানাতে পারে যে অ্যাপ্রুভ করা হয়েছে, আবার নাও জানাতে পারে। তো
এটা হচ্ছে বিষয় এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার ব্যাপারটা নিয়ে। এখন এই মার্কেট প্লেসে যেমন একটি বিষয় দরকার, সেটা হচ্ছে আমার আইএম টাইপ বা আইএম অ্যাড্রেস। যদি এটা ম্যান্ডেটরি নয়, টিক মার্ক গুলো হচ্ছে ম্যান্ডেটরি। এখানে লাল যে স্টার চিহ্ন, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে। বাকিগুলো ম্যান্ডেটরি যে নয়, সেগুলোতে স্টার মার্ক নাই। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আর যদি চাই যে স্কাইপটা এখানে অ্যাড করব, তাহলে সেক্ষেত্রে আমরা স্কাইপে অ্যাকাউন্টও খুলে ফেলতে পারি, এটাও কোনো বিষয় নয়, খোলা যেতেই পারে। আর স্কাইপে অ্যাকাউন্ট যদি আমরা খুলতে চাই, সেক্ষেত্রে আমি একটু দেখাই। স্কাইপ অ্যাকাউন্টের এই প্রবলেমটা বেসিক্যালি অনেক স্টুডেন্টকে আমি ফেস করতে দেখেছি, এই জন্য একটু দেখানো। এটা আপনারা জানেন যে আমাদের যে স্কাইপটা হয় এবং স্কাইপে ডাউনলোড করার পরে যখন সাইন ইন করতে দেওয়া হয়, আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবার কি স্কাইপ আইডি আছে? একটু চ্যাট বক্সে যদি একটু লিখে দিতেন স্কাইপ আইডি কি সবার আছে? আচ্ছা, অনেকের আছে অনেকের নাই। তো এখানে আমি যদি একটু দেখাই যে স্কাইপ আইডিটা আমরা যখন ক্রিয়েট করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন অপশন আছে, টু কন্টিনিউ টু সাইন টু স্কাইপ। যদি অ্যাকাউন্ট না থাকে ক্রিয়েট ওয়ানে ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো আমি যদি ক্রিয়েট ওয়ানে ক্লিক করি, ফার্স্ট অফ অল এখানে কন্ট্যাক্ট নাম্বার চাই, অথবা চাইলে ইমেল দিয়েও খোলা যায়। এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো গ্র্যাজুয়ালি চাইবে, যাওয়ার পরে সেটা হচ্ছে সাইন ইনটা করতে হয়। তো স্কাইপে যখন লগ ইন করতে হয় অ্যাকাউন্ট খোলার পর, আমার যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটা আমি দিব সেটা এখানে দিতে হয়। নেক্সট করলে পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দিয়ে জয়েনিং করা যায়। মাঝে মাঝে যে সমস্যাটা হয় সেটা হলো স্কাইপে লগ ইন নেয় না। তখন অনেকেই মনে করে যে আমার স্কাইপে আইডিটা বোধহয় ডিসেবল হয়ে গেছে বা এরকম কোনো কিছু, বা নষ্ট হয়ে গিয়েছে। এখানে আমি বলি যে দুইটা বিষয় হয়। একটি হচ্ছে স্কাইপে আইডির পাসওয়ার্ড হয়তো আপনি ভুল দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি যখন লগ ইন করবেন ফরগেট পাসওয়ার্ড অপশনের যেই স্টেপগুলো আছে সেটা ফলো করে আপনি পাসওয়ার্ড রিকভার করে আইডি ইউজ করতে পারছেন। আরেকটি যেটি হয় সেটি হচ্ছে, আপনারা জানেন স্কাইপ হচ্ছে মাইক্রোসফটের একটি অঙ্গ প্রতিষ্ঠান, আর মাইক্রোসফটের আরেকটি ইমেল সিস্টেম হচ্ছে আউটলুক। তো আপনি যখন স্কাইপিতে অ্যাকাউন্ট খুলছেন, ধরুন আপনি আপনার জিমেল দিয়েই খুলেছেন, আপনি এখানে হয়তোবা আইডি হিসেবে xyz@gmail.com এই জিমেলটা দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন, দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন। তার মানে কি আপনি দিলেন কি xyz@gmail.com, তার মানে আপনি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন। কিন্তু যখন আপনার আইডিতে লগ ইন করতে গেলেন, হঠাৎ করে একদিন দেখলেন যে আইডিতে লগ ইন হচ্ছে না, বলছে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা যখন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তখন কিন্তু যেই জিমেল বা গুগল মেল দিয়েই
খুলি না কেন, ওইটা থেকেই আমাদের কিন্তু মাইক্রোসফটে একটি অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যায়। যেমন দেখুন, আমি যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন একটু যাই, account.microsoft.com, এখানে যদি আমি একটু ক্লিক করি, দেখুন এটা হচ্ছে আমার মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট, মানে জিমেইল অ্যাকাউন্ট বলি বা মাইক্রোসফট অ্যাকাউন্ট বলি, যেমন আমরা ইমেলের জন্য একটি অ্যাকাউন্ট খুলি ওরকম। আমি যদি একটু সাইন ইনে ক্লিক করি, দেখুন আমার মাইক্রোসফটে লগ ইনের জন্য এখন যেই ইন্টারফেসটা এসেছে, স্কাইপে লগ ইনের জন্য কিন্তু একই এসেছিল। এই দেখুন উপরে স্কাইপ লোগো, তার মানে এখানে আমি যে লগ ইন করছি, যে জিমেইল দিয়ে লগ ইন করছি, এটা কিন্তু লগ ইন হতো স্কাইপে, কিন্তু এখন যেটা লগ ইন করছে এটা কিন্তু স্কাইপে, এটা মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। দুটো কিন্তু ডিফারেন্ট, যদিও দেখতে সেম লাগছে। এটা কিন্তু স্কাইপে লগ ইন, আর এটা কিন্তু আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন। কারণ আমি যদি একটু ব্যাক করি, আপনারা দেখতে পাবেন যে আমি কিন্তু এটা মাইক্রোসফট থেকে লগ ইনে গিয়েছিলাম, এই যে account.microsoft.com থেকে লগ ইনে গিয়েছিলাম। আর এখানে আমি login.live.com, এটা হচ্ছে অনলাইনে স্কাইপে লগ ইনের জন্য এটা ইউজ করা হয়, এই জন্য আমি এখানে এসেছি। তো মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে আমরা যখন ধরুন xyz@gmail.com এটা দিয়ে যখন স্কাইপে অ্যাকাউন্ট খুলি, তখন কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোসফটে আমার ওই জিমেইল ব্যবহার করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তো কি হয়, যখন আমরা ওই মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে কোনো কারণে লগ আউট হয়ে যাই, তখন আমার স্কাইপেও লগ ইন হয় না। উদাহরণ হিসেবে যদি একটু বলি, ধরুন আমি যদি আমার জিমেইলে লগ ইন করা থাকে, জিমেইলে যদি লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আমি ইউটিউবে কোনো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারবো, সাবস্ক্রাইব করতে পারবো কোনো চ্যানেল। যদি আমার জিমেইলে লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু আমি কোনো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারবো না বা সাবস্ক্রাইব করতে পারবো না। এটা আপনারা সবাই কিন্তু জানেন যে আমার জিমেইলে যদি লগ ইন থাকে, তাহলেই কিন্তু আমরা ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারি, লাইক কমেন্ট শেয়ার করতে পারি। যদি জিমেইল থেকে লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু ইউটিউবে আপনি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবেন না। ঠিক একইভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে যদি আপনার লগ ইন করা থাকে, তাহলে কিন্তু আপনি স্কাইপিতে লগ ইনও করতে পারবেন, স্কাইপি থেকে কল করা এবং স্কাইপের যে সুযোগ সুবিধা সেগুলো ব্যবহার করতে পারবেন। যদি কোনো কারণে মাইক্রোসফট অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায়, তাহলে কিন্তু স্কাইপিতে আপনাকে লগ ইন করতে দিবে না। মাইক্রোসফট অ্যাকাউন্টে বিভিন্ন কারণে আমি লগ আউট হয়ে যেতে পারি, আমি হয়তো ডিভাইসটা শাটডাউন করেছি বা রিফ্রেশ দিয়েছি বা আমার ইন্টারনেট রিফ্রেশ নিয়েছে, অথবা এমনও হতে পারে যে আমার হয়তোবা ডিভাইস বা অ্যাপস আপডেট নিল, এই কারণে বিভিন্ন কারণে আমার এটা লগ আউট হতেই পারে। তো যখন স্কাইপিতে দেখা যাচ্ছে আমি লগ ইন করতে পারছি না, যদি বলে যে মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রবলেম, কারণ কি কারণে লগ ইন করতে পারছি না তারা তো দেখাবে, হয়তোবা ফরগেট পাসওয়ার্ড অথবা মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রবলেম। যদি মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রবলেমটা হয়, তাহলে সেই প্রবলেম সলভিং এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি মাইক্রোসফট অ্যাকাউন্টে চলে আসব। এই যে ধরুন আমি গুগলে জাস্ট সার্চ দিব মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন লিখে, আপনারা দেখেছিলেন যে আমি একটু আগে কিন্তু ওটা লিখে সার্চ দিয়েছিলাম। এই যে এখানে যদি আমি একটু সার্চ দিই মাইক্রোসফট অ্যাকাউন্ট এ পর্যন্ত দিলেই হবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট বা মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন, এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট account.microsoft.com, সাইন ইন অর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টুডে, এখানে ক্লিক করে আমি এখানে যে সাইন ইন অপশনে চলে যাব, এবং যাওয়ার পর আমার ওই যে স্কাইপিতে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছিলাম, সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করবো। যদি কোনো প্রবলেম হয়, হয়তো বা লগ ইন নিবে না, বলবে যে আপনার অ্যাকাউন্টটা এখন টেম্পোরারি ব্যান করা হয়েছে। তো তখন তারা কিছু সিকিউরিটি সিস্টেম চাই, যে মোবাইল নাম্বার এবং কিছু কোড পাঠায়, সেগুলো মানে যে যে স্টেপগুলো করতে হবে তার স্টেপ বাই স্টেপ দেখাবে। সেটা শেষ করার পর নতুন করে আবার পাসওয়ার্ড এবং চেঞ্জ গুলো করার পর তারপরে দেখা যায় যে আবারও স্কাইপিটা ইউজ করা যায়। তো এই প্রবলেমটা বিভিন্ন সময় আমি ফেস করেছি, যে বিভিন্ন ট্রেইনি তারা যেটা
অভিযোগ করতো যে স্কাইপে ইউজ করছে, স্কাইপ ডিসেবল হয়ে গেছে, এখন লগ ইন করতে পারছে না, মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে, এবং মাইক্রোসফট অ্যাকাউন্টে গেলে বলছে যে আইডি টেম্পোরারি ব্যান করা হয়েছে। তো তারা মনে করে যে স্কাইপটা বোধহয় ব্যবহার করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার আমি যখন এটা করেছি দেখা যাচ্ছে যে 99% ক্ষেত্রেই আমরা অ্যাকাউন্টগুলো আবার রিকভার করতে সমর্থ হয়েছি। তো এটা হচ্ছে একটি বিষয় যে স্কাইপে যখন আমরা ব্যবহার করব তখন আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টে যদি সেখানে লগ আউট হয়ে যায় তাহলে স্কাইপে যে প্রবলেমটা হয় সেক্ষেত্রে আমরা এভাবে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারি। তো এটা একটু আমরা মাথায় রাখবো, কারণ বিভিন্ন সময় যদি আমরা স্কাইপিটা হতে পারে যে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য সেখানে আছে বা কন্ট্যাক্ট করতে হচ্ছে ক্লায়েন্টের সাথে বা এরকম কোনো কিছু, যদি তারা আমার কন্ট্যাক্ট ডিভাইস চায় বা কন্ট্যাক্ট মাধ্যম চায়, তো একটা সময় হঠাৎ করে এটা ডিসেবল হয়ে যাওয়াটা আসলে একটু প্রবলেমেটিক। তো এভাবে আমরা সেটা ঠিক করে নিতে পারবো। যদি আমি এটাকে ট্রাভেল শুটিং বলা যায়, কিন্তু এই প্রবলেমটা আপনাদেরকে হাতে কলমে ফিক্স আপ করে এখন দেখাতে পারছি না, কারণ এই ধরনের কোনো আহ, ঘটনা বা কেস আমাদের হাতে নাই। যদি এমন হতো যে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে কারো এরকম প্রবলেম হয়েছে তাহলে হয়তো আমরা এটা হাতে কলমে এখন দেখতে পারতাম। কিন্তু যেহেতু এই প্রবলেমটা আমি আহ, অতীতে ফেস করেছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে স্কাইপের ক্ষেত্রে এরকম প্রবলেম হলে হয়তোবা সেটা পাসওয়ার্ড নিয়ে প্রবলেম হতে পারে, আমরা সেটা সলভ করে নেব, অথবা মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করে ফেলবো। দুইটা দেখতে যদিও সেম কিন্তু আসলে ডিফারেন্ট। এটা হচ্ছে স্কাইপে লগ ইন, এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন, কিন্তু ইন্টারফেস দেখতে কিন্তু দুইটা সেমই মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের হোম টাস্ক হিসেবে যেটা থাকবে সেটা হলো আমরা যদি চাই যাদের নাই স্কাইপ অ্যাকাউন্ট খুলে ফেলবো। আমি যদি ব্যক্তিগতভাবে বলেন স্কাইপ অ্যাকাউন্টটা থাকাটা ভালো, আমরা খুলে ফেলবো স্কাইপ অ্যাকাউন্টটা, এবং আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবো। আমরা যারা উপস্থিত আছি আমরা অ্যাডওয়ার্ক মিডিয়াতে অ্যাকাউন্ট খুলে নিব। আমি আবারও একটু বলে দিচ্ছি যে অ্যাডওয়ার্ক মিডিয়ার অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি কি দরকার। এখানে নাম, যেমন আমার নাম যদি আমি লিখি, প্রথমে ধরুন ফার্স্ট নেম লিখলাম জামান, লাস্ট নেমে খান। ইমেল অ্যাড্রেস, আমার একটা ইমেল অ্যাড্রেস আমি দিলাম। অবশ্যই যে ইমেল অ্যাড্রেসটা দিব আমি আবার ইমেল অ্যাড্রেসটা এখানে ওপেনও রাখবো। দরকার হলে এখানে যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করব, এই যে ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করে দরকার হলে দিয়ে দিব। ইমেল অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে, কোনো ভুল করা যাবে না। আবার কপি করার ক্ষেত্রে দেখা গেল আমি এখানে পেস্ট করে দিলাম কিন্তু এর আগে স্পেস পড়ে গেছে, এরকম যেন না হয়, তাহলে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হবে না। ধরুন আমার এখানে অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেসের নাম freelancerjaman@gmail.com, আমি এখানে কি করলাম, ধরুন এখানে ফ্রিল্যান্সার জামানের আগে এই যে ধরুন তিনটা স্পেস পড়ে গেল, তারপরে হচ্ছে যে ফ্রিল্যান্সার জামান দিচ্ছি, তারপরে হয়তোবা কোনো একটা স্পেস পড়লো বা কোনো একটা ইয়ে হয়ে গেল, এটা কিন্তু তখন অ্যাকসেপ্ট হবে না। এই যে সামনে দেখুন অনেকগুলো স্পেস, তো এটা আমরা দেখবো, দেখে ঠিকভাবে ইমেল অ্যাড্রেসটা দিব, এবং ইমেল অ্যাড্রেসে যেহেতু তারা আমার সাথে তারা কন্ট্যাক্টও করবে তাহলে ইমেল অ্যাড্রেসটা সঠিক হওয়া লাগবে। পাসওয়ার্ডটা এখানে যেটা দিব সেটা কিন্তু আমার এই অ্যাকাউন্টে লগইনের পাসওয়ার্ড, তো এই পাসওয়ার্ডটা দিব। কোম্পানি নেমের এখানে যদি অপশনাল দেখছেন এখানে উপরে স্টার মার্ক নাই, তো যদি কোনো কোম্পানির নাম থাকে দিব, যদি না থাকে এন বাই এ দিয়ে দিব বা কিছু দেওয়ার দরকার নাই। অ্যাড্রেসের এখানে পরিপূর্ণ অ্যাড্রেস দিতে হবে। আমি যেটা বলেছি যে আমার যেই অ্যাড্রেসে ডাকযোগে যদি চিঠি পাঠায় সেটা যেন আসে এরকম একটি অ্যাড্রেস আমাকে কিন্তু এখানে দিতে হবে। তো এরকম একটি অ্যাড্রেস কিন্তু আমাকে দিতে হবে যে ডাকযোগে যদি কোনো চিঠি বা কোনো পত্র পাঠানো হয় বা বাইরের দেশ থেকে যদি কেউ পাঠায় সেটা যেন প্রপারলি আমার এখানে রিসিভ হয়, এই ঠিকানাটাই দিতে হবে। যেমন যদি আপনি আপনার যদি হাউস নাম্বার থেকে হাউস নাম্বার, রোড নাম্বার, ওয়ার্ড সেকশন, তারপরে কি যেমন ধরুন একটা ঠিকানা হচ্ছে ঢাকার কোন ঠিকানা হলে যেমন হবে
যে হাউস নাম্বার 35, রোড নাম্বার 11, তারপর ব্লক সি বা সেকশন 11, উত্তরা, ওয়ার্ড 12, হাউজিং কমপ্লেক্স, পোস্ট অফিস হচ্ছে ধরুন উত্তরা বা যেটা আসে সেইটা, এরপর ঢাকা দিয়ে এই যে ঠিকানাটা, বা আমি যদি গ্রামে হয় তাহলে আমার যে ভিলেজ পোস্ট কোড, ভিলেজ পোস্ট অফিস, ভিলেজের ক্ষেত্রে দেখা গেল এলাকার নাম বা এরকম কোনো কিছু একটা দেওয়া। তো গ্রাম, থানা, উপজেলা, জেলা এগুলো উল্লেখ করে পরিপূর্ণ অ্যাড্রেসটা দেওয়া। সিটির ক্ষেত্রে কোন শহরে আপনি আছেন সেই শহরটা, জিপ কোডের ক্ষেত্রে পোস্ট স্যার অফিস কোড। হ্যাঁ বলুন। স্যার সাথে অনেকের যে বাসায় হাউস নাম্বার নেই, মানে এরকম কিছু নেই, তারা কি করবে? ওই যে যেই অ্যাড্রেসটা আপনি চিঠির ক্ষেত্রে ব্যবহার করবেন, ধরুন কেউ যদি চিঠি পাঠায় তাহলে কোন অ্যাড্রেসে পাঠাবে, আচ্ছা। একটা পরিপূর্ণ অ্যাড্রেস দিবেন যেটা নিশ্চয়ই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসতে পারবে। যেমন হ্যাঁ। সি বাই ও দিয়ে হচ্ছে একজনের নাম থাকে, তারপরে একটা পরিপূর্ণ অ্যাড্রেস থাকে। যেমন আমরা নিশ্চয়ই চিঠি পত্র বা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কিন্তু এটা শিখেছি যে অ্যাড্রেসটা পরিপূর্ণ আমি করা। এখানে একটু অ্যাড করি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে আপু যেটা বললো, আপু আপনার বাসা কি সদরের মধ্যে? জি। আচ্ছা দেখেন, আপনার বাসায় একটা হোল্ডিং নাম্বার দিয়ে দিয়েছে পৌরসভা থেকে একটা হোল্ডিং নাম্বার দিয়ে দিয়েছে, দেখেন। কি? হ্যাঁ এটা মানে এটা এটা একটা দরকারি বিষয় যে হোল্ডিং নাম্বার, সেটাও কিন্তু আমরা দিয়েছি। পৌরসভা থেকে আপনার সবার বাসায় একটা করে হোল্ডিং নাম্বার দেওয়া আছে, ওইখানে দেখেন নাম্বার টাম্বার দেওয়া আছে। ওইখান থেকে আপনি আপনার চিঠির অ্যাড্রেস স্বরূপ ওটা বসায় নিতে পারেন। আচ্ছা। হ্যাঁ এটা এটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে হোল্ডিং নাম্বারটাও একটা আইডেন্টিফিকেশন। ফলে এটা হচ্ছে এভাবে আমরা ঠিকানাটা উল্লেখ করব। যেমন আমি তো উদাহরণস্বরূপ বললাম যে ওয়ার্ড নাম্বার, ঢাকায় যেমন সেকশন আছে, ওয়ার্ড আছে, তো এটা তো অনেক জায়গায় থাকবে না, অনেক জায়গায় হাউস নাম্বার, রোড নাম্বারও থাকে না। আইডেন্টিফিকেশনে যেটা দেওয়া যায় সেটাই আপনারা দিবেন। যেমন রায়হানুল কবির যেটা বললেন যে হোল্ডিং নাম্বার, এটা খুবই ভালো, সেটা দেওয়া যেতে পারে, অবশ্যই দিবেন আপনারা। এরপর স্টেটের ক্ষেত্রে আউটসাইড ইউএসএ জিপ কোডের এখানে আমরা পোস্ট কোডটা ইউজ করব। কান্ট্রি বাংলাদেশ, ফোন নাম্বার অবশ্য আমরা ফোন নাম্বার বাংলাদেশের যে কোড সেটা সহ উল্লেখ করব এবং ইউজ করব। তো এভাবে আমরা একটু এই অ্যাকাউন্ট ক্রিয়েটের এটা করব। এবং প্রমোশনাল মেথডে যেটা, ওয়েবসাইট যদি না থাকে এন বাই এ দিয়ে দিব, এটা অপশনাল একটি ওয়েবসাইট। এরপর আপনার জিপ কোড, কান্ট্রি, ফোন নাম্বার বললাম। আর আইএম টাইপ যেটা আমি বললাম, আইএম টাইপে অ্যাকাউন্ট খোলার পর আমি একটু দেখাই যে আচ্ছা স্কাইপিতে যাওয়ার পরে আপনি যখন স্কাইপিতে সেটিংস এ যে প্রোফাইলে ক্লিক করলেই একটি হচ্ছে ইয়ে পাওয়া যাবে, প্রোফাইলের একটি লিংক পাওয়া যায়। সেটিংস এ যাওয়ার পর সেখান থেকে আপনি আপনার প্রোফাইল লিংকটা নিতে পারবেন। আমি যদি একটু দেখাই, স্যার ওই স্কাইপের ইউজারটা তো লিখে হয় না? ইউজার নেম দেওয়া হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। উইন্ডোটা শেয়ার করি। এই যে দেখুন, আমার যে প্রোফাইলে আসলাম, এই যে স্কাইপ প্রোফাইল, স্কাইপ প্রোফাইলে ক্লিক করার পর এই যে দেখুন স্কাইপ নেম, এই যে লাইভ দিয়ে যেটুকু, এইটুকু হচ্ছে আমার স্কাইপ প্রোফাইল। ঠিক আছে, এইটুকু হচ্ছে এই অ্যাড্রেসটা দিতে হয়, এই যে স্কাইপ নেমের এখানে এই যে live.msk, এই অ্যাড্রেসটা দিয়ে দিতে হয়। বুঝতে পারলাম?
বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে আর কি ওখানে দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে যদি আমরা ওখানে আইএম অ্যাড্রেসের ওখানে দিয়ে দিই তাহলে হয়ে যাবে। স্যার এই প্রমোশনাল মেথডটা যদি আরেকবার বলতেন। আমি যাচ্ছি ওখানে, স্ক্রিনটা শেয়ার করি। প্রমোশনাল মেথডটা হচ্ছে যে আমি কোন কিভাবে আমি তাদের অফারটা প্রমোশন করব। তো এক্ষেত্রে যদি একটু উদাহরণ হিসেবে যদি প্রথমে বাংলাতেই আমরা চিন্তা করি যে আমি আপনার অফারগুলো প্রমোশন করতে পারবো কারণ আমার খুব ভালো একটি ট্রাফিক সোর্স আছে বা ট্রাফিকের সংখ্যা আছে। তাদের মধ্যে আমি যদি কোনো অফার প্রমোশন করি তাহলে খুব ভালো রেসপন্স পাওয়া যাবে। তো আমি আশা করি আপনি আপনার সাথে কাজ করার আমাকে সুযোগ দিবেন এবং আপনার অফার প্রমোশন করার সুযোগ দিবেন এবং সেই সাথে আমি নতুন নতুন ট্রাফিক উৎসও খুঁজে বের করছি এবং সেখানে আমি বেশ সফল হচ্ছি। তো আশা করি যে আমি কাজ করলে অদূর ভবিষ্যতে আরো নতুন ট্রাফিক যুক্ত করে আমি আরো ভালো কিছু করতে পারবো বা ভালো ফলাফল আমরা উভয়ে পাবো। এটাকে যদি আমরা ইংলিশে একটু কনভার্ট করে দিই তাহলেই হয়ে যাচ্ছে যে I have a very good traffic source at online in different social media। এবার আমি সোশ্যাল মিডিয়া যদি একটু নাম দিয়ে দিই তো আমার সোশ্যাল মিডিয়াতেই বিভিন্ন ট্রাফিক সোর্স আছে এটা জানাতে হবে। যেমন সোশ্যাল মিডিয়া বলতে কি, আমি যদি এখানে একটু লিখি
এটা একটা উদাহরণ হতে পারে। যেমন আমি এখানে যেটা লিখলাম যে I have a very good number of traffic source at social media like Facebook, Twitter, Reddit, Tumblr, um, Pinterest, etc. I have more than 50,000 followers at social media. Moreover, I can promote your offer through email marketing. So I think it will be a good opportunity for me if I can work with you. Hope you will respond soon. তো এটা একটা প্রমোশনাল মেথড হতে পারে, তবে আমরা যখন লিখবো যে সেম টাইপ আমরা লিখবো না, ডিফারেন্ট ডিফারেন্ট লিখবো। যেমন আমি যখন মুখে দুইবার বলেছি প্রমোশনাল মেথড, দুইবার কিন্তু ডিফারেন্ট ছিল, এবং আমি যখন এখানে লিখেছি সেটা অন্যরকম হয়েছে। তো এরকম আমরা যখন এই প্রমোশনাল মেথডগুলো লিখবো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেখার চেষ্টা করব, কোনো কপি পেস্ট না বা সেম জিনিস না। আমরা চেষ্টা করব ডিফারেন্ট কিছু লিখতে বা ডিফারেন্ট কিছু দিতে প্রমোশনাল মেথডগুলো সবসময়। এখন ডিফারেন্ট বলতে কিন্তু মূল যে বিষয় সেটা কিন্তু এক থাকবে। যেমন ধরুন আমরা সাদা ভাত খাই, পোলাও খাই, খিচুড়ি খাই, যত কিছুই খাই না কেন মেন যে জিনিস চাল এবং ভাত সেটা কিন্তু থাকে। ঠিক তেমন আমরা যখন প্রমোশনাল মেথডগুলো লিখবো, হ্যাঁ আমরা অনেক কিছু এখানে যুক্ত করব, বাদ দিব। মূল যে জিনিসটা যে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করব, প্রমোশন আসলে কি কিভাবে করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে কি কি অ্যাকাউন্ট হয় সেগুলোর কয়েকটা নাম দিয়ে দিব। যেমন আমি এখানে ফেসবুক, টুইটার, রেডিট, তাম্বলার, পিন্টারেস্ট লিখেছি। এছাড়াও আছে যেমন গুগল প্লাস আছে, লিঙ্কডইন আছে, কোয়ার আছে, এরপরে হচ্ছে চ্যাট আইবি আছে, বিভিন্ন চ্যাটিং সাইট আছে, সেগুলো আমরা এখানে যুক্ত করতে পারি। যেগুলো আমি এখানে যুক্ত করিনি, কেউ সেটা করলে সেটা ডিফারেন্ট হয়ে গেল। ইমেল মার্কেটিং লিখেছি, কেউ যদি ইমেল জেনারেশন লেখে সেটা একটা ডিফারেন্ট ওয়ে। তো এরকম ভাবে আমরা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতিতে প্রমোশনাল মেথডটা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইভাবে আমরা যখন প্রমোশনাল মেথডগুলো লিখবো এবং সেগুলো আমরা এইভাবে প্রমোশন করব, করার পর আমরা সেই প্রমোশনাল মেথড লিখবো এবং এইভাবে উপস্থাপন করব, তাহলে যখন এটা ডিফারেন্ট হবে তাহলে দেখা যাবে যে আমাদের রিভিউ টিম থেকে